সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে মানুষ নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে যায়। মানুষের যাপিত জীবনে অনেক উত্থান পতন থাকে, অনেক ধরনের ক্রাইসিস মানুষ মুখোমুখি হয়। সেই জায়গাটায় কিভাবে মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে, তারই একটি পথ নির্দেশনা এবং মানসিক শক্তি কিভাবে অর্জন করতে হবে তার একটি চমৎকার একটি পথ নির্দেশনা। নিজেকে তৈরি করো বইটি আশা করি সবার ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অসম্ভব গুণী, অসম্ভব জনপ্রিয় দুজন কবি এবং আমি ভীষণ আনন্দিত এই দুজন মানুষকে আজকে আমাদের স্টুডিওতে পেয়ে। চলুন দর্শক, আমরা একটু আলাপ করে নিই তাদের সাথে। আমাদের সাথে আছেন মুজিব রহমান, লেখক, অনুবাদক এবং কবি, আর আছেন হচ্ছেন আফমো মোদাসের আলী, শিশু সাহিত্যিক। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাই আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি প্রথমে একটু মুজিব স্যার আপনার কাছে জানতে চাই যে এবার বইমেলায় আপনার এসেছে সৈকত ও সমুদ্র। হ্যাঁ, এই বইটা সৈকত সমুদ্র এবং নেমে এসো বৃষ্টি ফোঁটার অনিবার্য পারাপারের দর্শন, নেমে এসো বৃষ্টি ফোঁটার অনিবার্যতা, আচ্ছা, আরেকটি কাব্যগ্রন্থ। এগুলো মূলত গতবারের প্রকাশিত কাব্যগ্রন্থ, এবারের মেলাতেও পাওয়া যাচ্ছে। তো একটি আমার অনুবাদ গ্রন্থ, যেহেতু ইংরেজি সাহিত্যের ছাত্র, ইংরেজিতে এই বইটি লিখেছিলেন কাহলিল জিব্রান, আমি এটি বাংলা করার চেষ্টা করেছি। আর আমার নিজের লেখা কবিতা আছে যেখানে নেমে এসো বৃষ্টি ফোঁটার অনিবার্যতা, এই দুটোই গতবারের প্রকাশন, এবারের মেলাতেও আছে এবং যারা বই কিনছে তারা অনেকেই বইগুলো সংগ্রহ করছে। আচ্ছা, একটু মোদাসের ভাই আপনার কাছে জানতে চাই যে এবার আপনার এসেছে গল্পটি মুক্তিযুদ্ধের। আপনি বরাবরই শিশুদেরকে নিয়ে অসংখ্য কবিতা লিখেছেন, শিশুরাও আপনার কবিতার মাধ্যমে অনেক কিছু জেনেছে, আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস সম্পর্কেও জেনেছে। যে আপনি যদি আপনার এই বইটি নিয়ে একটু আমাদের কিছু শোনান। ধন্যবাদ আপনাকে। আমি এই সুযোগে ধন্যবাদ দিতে চাই দৈনিক পূর্বকোণের ব্যবস্থাপনা সম্পাদক জসিমউদ্দিন চৌধুরীকে। উনি আমাদের অগ্রজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা উনি আমাদের অগ্রজ এর ভূমিকা পালন করেছিলেন এবং এখনও করছেন, এবং দৈনিক পূর্বকোণ কর্তৃপক্ষকে ধন্যবাদ। এই বইটি বইটির কথা বলেছেন, এই বইটি শুধু একটি গল্প নয়। আমি সাধারণত শিশুদের জন্য লিখি, বিশেষ করে আপনি যেটি বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে লিখি ছড়া, গল্প। এটি হচ্ছে একেবারে আমার দেখা। 1971 সালে আমার বয়স তখন 8, আমরা গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম। এই বইটি এবারের প্রকাশনা না, 2022-এ প্রকাশিত হয়েছিল এবং এবার শিশু প্রকাশ ঢাকায় এটি পুনঃমুদ্রণ হয়েছে। 1000 কপি চলে গিয়েছে এটা। তো এটি একেবারে জীবন থেকে নেওয়া গল্প। আমার গ্রামের বাড়িতে নভেম্বরের এক মধ্য দুপুরে জুমার দিনে একদল মুক্তিযোদ্ধা আসলো। এসে তারা বাড়ির জুমা মসজিদে নামাজ পড়তে আসলো। হুজুর যখন খুতবা পড়ছেন তখন বীর মুক্তিযোদ্ধা কামাল, পরে আমি জেনেছি উনি আমাদের পশ্চিম দিকে বাড়ি, দাঁড়িয়ে হুজুরকে বললেন যে হুজুর খুতবাতে হুকুমতে বাংলাদেশ বলেন। আমরা ছোটরা কিন্তু একটু অবাক হয়ে গেছি, পাশে অস্ত্র, হুজুরের গলা কাঁপা কাঁপা, খুতবার মধ্যে উনি বলছেন হুকুমতে বাংলাদেশ। তো এরপর গ্রামের লোকজন যারা জুমার পর সবার চেহারা মলিন, কি হবে, কারণ এত বড় একটি ঘটনা ঘটে গেল। হ্যাঁ, আর্মি আসবে, মিলিটারি চলে আসবে। এই যে একটি বাস্তব একটি ঘটনা, মুক্তিযুদ্ধকে কাছে থেকে দেখা, এই জিনিসটি কিন্তু আমি শিশুদের জন্যে আমি তুলে আনতে পেরেছি বলে আমার মনে হয়। মানে খুবই সুন্দর, এবং আমাদের শিশুদের কাছে আমাদের এটাই প্রত্যাশা থাকে, তারা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে জানবে। স্যার, আপনি তো দীর্ঘদিন ধরেই অনুবাদ করছেন। হ্যাঁ, আপনার অসংখ্য কবিতাও পড়েছি, খুবই সুন্দর কবিতা। আপনি সমাজ নিয়ে বলেন, মানুষকে নিয়ে বলেন। তো একটু মানে জানি না, এটা আপনার হয়তো উত্তরটা আপনার জানা আছে, আমার কাছে প্রশ্নটা করতে কঠিন মনে হচ্ছে যে অনুবাদ আর কবিতা কোনটা আপনার বেশি ভালো লাগে? সৃষ্টিশীলতা তো একেবারেই নিজস্ব একটা ব্যাপার। আমরা যখন লিখি তখন আমাদের চারদিকের সমাজকে আমরা অবলোকন করি, আমরা মানুষকে নিয়ে লিখি, আমাদের মাটিকে নিয়ে লিখি, আমাদের দেশকে নিয়ে লিখি, তো আমাদের যাপিত জীবনকে নিয়ে লিখি। কাজেই যেটি সৃষ্টিশীল কাজ, নিজের কাজ, কবিতা, সেটা তো অবশ্যই ভালো। আর অনুবাদ যেটা, সেটা সারা পৃথিবীর দিকে একটা দরজা জানালা খুলে দেয়া, সারা পৃথিবীর অন্যত্র কোথায় কি হচ্ছে সেটা আমাদের দেশে আমাদের ভাষায় নিয়ে আসা, সে কাজটি তো আমরা করি অনুবাদের মাধ্যমে।
আমার এই বইটি যেটি আছে এটি থেকে আমি একটা দুটো কবিতা পড়ে শোনাতে পারি, আপনি যদি বলেন। অবশ্যই আর স্যার। এই দৈনিক পূর্বকোণের অবশ্যই। বিশেষ আয়োজনের জন্য পূর্বকোণ কর্তৃপক্ষকেও আমি অভিনন্দন জানাই যে এখানে এই স্বাধীনতার মেলায় আমরা গতবারও এখানে কথা বলেছি, যে এই যে কথা বলার সুযোগ করে দেয়া লেখকদের, প্রকাশকদের, কবিদের, সাহিত্যিকদের, এই যে মুক্তিযুদ্ধের লেখালেখি যারা করেছেন তাদেরকে এখানে উপস্থাপন করা, এটা পুরো জাতির সামনেই উপস্থাপনের যে দায়িত্ব কর্তৃপক্ষ নিয়েছেন, এই জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। স্যার, আমরা অবশ্যই এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের হবে যে আপনার আবৃত্তি শোনার, কারণ আপনি চমৎকার আবৃত্তি করেন, আপনার অসাধারণ আমি আবৃত্তি। করবো আমার বইটা থেকে আর কি ঠিক আছে স্যার। আমি বাচিক শিল্পী না, তো আমি স্যার, তারপরও আপনার অনেক কবিতা আবৃত্তি শোনা হয়েছে, আপনি অসাধারণ আবৃত্তি করেন। আমরা তো যেহেতু গ্রামে মানুষ হয়েছি, গ্রামে জন্ম, তো পুকুরে গোসল করতে গেলে অনেক সময় হাত থেকে সাবানটা পড়ে যেত। সেই অনেক সাবান আমরা এমন গোসল করতে গিয়ে হারিয়েছি, সেই স্মৃতিটাই এখানে ধরে রাখা হয়েছে এই কবিতার ভেতরে। বালক বেলায় গায়ে মাখা সাবান কত কতবার হাত থেকে ফসকে জলের অতলে ডুব মেরেছে, তার লেখা জোখা নেই। যেন তাজা মাছ পিচ্ছিলে লেজ বাঁকিয়ে টুস্কি দিয়ে চলে গেছে আপন আলোয়। সেই সব অপ্রস্তুত হারানোর স্মৃতি, পরাজয়ের বোধ কষ্ট দেয় আজও। একটিও তো দ্বিতীয়বারের জন্য আসেনি হাতে। কোন অতলে কাদার গায়ে লেগে আছে আলোর হৃদয়। জলের গভীরে জল, কাদার উপরে জল, জলেও আলোয় খেলা করে উজ্জ্বল আঁশ। সাবানের সুরবি লেগে আছে বুঝি মাছের ফুলকোয়, পানির ফেনায়, কেন যে অবেলায় অবলীলায় সেই সব স্মৃতি পিচ্ছিল মাছ হয়ে ঘাই মেরে যায় মনের সরোবরে, আকস্মিক ফসকে যাওয়া সেই সব সাবানের মতো। বাহ, এমন বাহ। অনেক স্মৃতি অসাধারণ স্যার। আছে এই কবিতার বই আমার। আচ্ছা, মুদাসসির ভাই, আমি একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনি দীর্ঘ সময় ধরে শিশুদেরকে নিয়ে লিখছেন, আপনি কয়েকটা পরম্পরা দেখেছেন, এই যে পরিবর্তনটা শিশুদের মধ্যে, যে আগের প্রজন্ম এখনকার প্রজন্মের মধ্যে আপনি কি পার্থক্যটা দেখেন? পার্থক্যটা অত্যন্ত একেবারে সৃজনশীল, এটি বলতেই হবে। কারণ আমরা যেভাবে বেড়ে উঠেছি, আমরা অ্যানালগ, এটা যদি বলি অ্যানালগ যুগে বড় হয়েছি, কিন্তু আজকের যে শিশুরা এটা কিন্তু একেবারে ডিজিটাল জগতে আছে, এখন আরও একটু এগিয়ে গেছে। যেমন আগামীকাল যে শিশুটি জন্ম নিচ্ছে সে এআইতেই ঢুকে যাচ্ছে। তো তাইলে আমরা আমাদের বাচ্চারা কিন্তু, আমরা যেটা আগে ধারণ নিতে পারতাম না, আমি আমার বইয়ের যে ঘটনাটা বললাম, এই বইটি আমি 8 বছর বয়সে আমি ঘটনা দেখেছি, কিন্তু আমি লিখেছি কিন্তু অনেক বছর পর, আমার ধরেন 40 বছর বয়সে আমি এটা গল্পটা লিখতে পেরেছি। তো আজকের শিশুরা কিন্তু এটি হয়তো 1 মাস 2 মাসের মধ্যে তার এক্সপ্রেশনটা দিয়ে দিচ্ছে এবং সে প্রকাশ করে ফেলছে। সে তার বাবা মাকে জিজ্ঞেস করছে যে তার বিয়ের ছবি দেখে, যে বাবা ওইখানে তোমরা আছো, আমি কোথায়? এই প্রশ্নটা কিন্তু আমরা করতে পারি নাই, আমাদের মাথায় আসে নাই, কিন্তু তারা করছে। সুতরাং আমি এই সময়ের বাচ্চাদেরকে, শিশুদেরকে, কিশোরদেরকে, তাদের সৃজনশীলতাকে আমি শ্রদ্ধা জানাই এবং তাদের ভাবনার যে উচ্চতা তার প্রতি আমার আছে, বিশ্বাস আছে। এবং সেই যে প্রশ্নটা আপনি করেছেন সেটি হচ্ছে, তারা কিন্তু মুক্তিযুদ্ধের সাথে আছে, মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে আছে। অনেকে বলেন যে আজকের বাচ্চারা কিছু জানে না। আপনারা হয়তো টেলিভিশনে দেখেন, হয়তো আমরা দেখেছি 21শে ফেব্রুয়ারি বলতে পারে না, এটা হয়তো আমাদের দৈন্যতা যে আমরা সঠিক মানুষটির কাছে যেতে পারিনি। কিন্তু বেশিরভাগ শিশু কিশোর কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, একাত্তর সম্পর্কে জানে এবং আমরা এই দেশটি যে একটি কষ্টার্জিত একটি দেশ আমরা পেয়েছি, ওরা কিন্তু চেষ্টা করে। তবে হ্যাঁ, ওদের বিষয় যেটি হচ্ছে, ওরা এই দেশটাকে ওই 71 পর্যন্ত না থেকে ধাপে ধাপে আরও অনেক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায়, এটাই হচ্ছে তাদের বাস্তবতা। আমার কাছে মনে হয় যে মুদাসসির ভাই যে বলছেন 21শে ফেব্রুয়ারি বলতে পারে না, 26 মার্চ বলতে পারে না, আমার কাছে ওই মুহূর্তটা মনে হয়, আমি যে ভিডিওগুলো দেখেছি আমার কাছে মনে হয় ওই মুহূর্তে ওরা নার্ভাস হয়ে যায়। অনেক সময় হতে পারে যে অতর্কিতে প্রশ্ন করার ক্ষেত্রে তার মানে জানে না, বা তাৎক্ষণিক অনেক সময় মানুষ নিজের নাম বলতেও সময় লাগে, হতে পারে সেই জিনিসটা। হ্যাঁ স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, দীর্ঘদিন ধরে ইংরেজি নিয়ে পড়ালেখা করেছেন, এবং আমি বাংলা সাহিত্যের অনেকজন কবি সাহিত্যিক আছেন যারা ইংরেজি সাহিত্যের থেকেই বাংলা সাহিত্যে লেখালেখিতে এসেছেন এবং সফল হয়েছেন। তো এই বিষয়টা আপনি কিভাবে আসলেন, আর বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা ঠিক, আমরা যদি বাংলা সাহিত্যের দিকে তাকাই তাহলে আমরা দেখব বাংলা সাহিত্যের যারা বরেণ্য লেখক,
আমরা বুদ্ধদেব বসুর কথা জানি, তিনি ইংরেজি সাহিত্যের খুব বাঘা ছাত্র ছিলেন। শামসুর রহমান ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, আমাদের সৈয়দ শামসুল হকও পড়েছেন। এবং আমরা রবীন্দ্রনাথের কথাও জানি, লন্ডন বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু ইংরেজি ভর্তি হয়েছিলেন। অর্থাৎ এ ধরনের ইতিহাস তো আমাদের পুরো সাহিত্য জগৎ জুড়েই আছে। শামসুর রহমানের কথা আমরা বলেছি, আরও অনেক কবি আছেন যারা মূলত ইংরেজি সাহিত্য পড়ার ভেতর দিয়ে হয় কি, আমরা জানি যে একটা সর্বজনীন বিশ্বজনীন সাহিত্যের কিছু ব্যাপার থাকে। তো যেহেতু ইংরেজি ভাষা সমৃদ্ধির জায়গা অনেক আগে গেছে, আমরা তাদের কাছ থেকে নিতে পারি, সারা পৃথিবী থেকেই নিতে হবে। রবীন্দ্রনাথ বলেছেন যে দেবে আর নেবে মেলাবে মিলেবে যাবে না ফিরে। তো আমরা এই যে সংযুক্তির জায়গাটা, কারণ ভাষা তো কোনো ব্যারিয়ার হতে পারে না, আমরা যখন অনুবাদ করছি তখন আমরা এই বাধাটাকে অতিক্রম করছি এবং আমাদের ভাষায় অন্য ভাষার সংস্কৃতি, অন্য ভাষার ভাবনা, অন্য ভাষার চিন্তা, অন্য ভাষার চিত্রকল্প, এগুলো আমরা আমাদের ভাষায় এনেছি। তো কাজেই আমরা বলবো যে যারা ইংরেজি সাহিত্য পড়েছেন তারা প্রথমত সাহিত্যটাকে আত্মস্থ করেছেন এবং তারপর আমাদের নিজ সাহিত্য অর্থাৎ পরভাষা, সেখান থেকে আমরা শিখেছি, তারপর আমাদের নিজ ভাষাটাকে আমরা সমৃদ্ধ করেছি। অর্থাৎ পৃথিবীতে যতগুলো ভাষা আছে সমস্ত ভাষাগুলোই কোনো না কোনো সংস্কৃতিকে ধারণ করে, কোনো না কোনো জাতির, উন্নত জাতির চিন্তাভাবনাগুলোকে ধারণ করে এবং সেগুলো অনুবাদের মাধ্যমে সম্প্রসারিত হয়ে যায় ভাষা থেকে ভাষা, দেশ থেকে দেশে। আর সাহিত্যের তো কোনো সীমানা নেই। আমরা যে বলি যে লিটারেচার কিপস নো ফ্রন্টিয়ার, এর কোনো বর্ডার নেই, সারা পৃথিবীর মানুষের জন্যেই সাহিত্য। কারণ সাহিত্যে শব্দটাই এসছে শহীদ থেকে, যে মানুষের সাথে মানুষের যে মেলবন্ধন, সেটি চিন্তার মেলবন্ধন, ভাবনার মেলবন্ধন, আমাদের রুচির মেলবন্ধন। পৃথিবীর যত ভালো কিছু আছে সমস্ত কিছুর উত্তরাধিকার আমরা, পৃথিবীতে ভালো যা কিছু হয়েছে আমরা গ্রহণ করব। এই গ্রহণ বর্জনের ভেতর দিয়েই তো মানব সভ্যতা সামনের দিকে এগিয়ে গেছে। আমরা বলি যে আমরা আর্কিমিডিসের উত্তরাধিকার, আমরা হুয়ানরাজের উত্তরাধিকার, আমরা শেক্সপিয়ারের উত্তরাধিকার, আমরা কেবল রবীন্দ্রনাথ, নজরুল, শামসুর রহমান, আল মামুন তাদের উত্তরাধিকার না, আমরা সারা পৃথিবীর সমস্ত ভালো, সমস্ত উৎকর্ষ যা আছে, যেগুলো মানব প্রজাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, সেগুলো আমরা আত্মস্থ করি, সেগুলোই আমরা আমাদের ভাষায় প্রকাশ করি। আমাদের ভাষা সমৃদ্ধ হয়, আমাদের জাতি সে পথ ধরে এগোয়। অসম্ভব সুন্দর বলেছেন স্যার। স্যারের কথায় ভীষণ উদ্বেলিত হই আমি। মুদাসের ভাই, একটু জানতে চাইবো আপনাদের শেষ প্রশ্ন, আপনাদের দুজনকেই আমি একই প্রশ্ন করতে চাই, আপনারা পর্যায়ক্রমে যদি একটু বলেন যে এই যে নতুন প্রজন্মকে, আমাদের যেমন আমরা বইমেলায় আসছি, প্রকাশকদের সাথে কথা বলে জানছি যে একটু এই প্রজন্মের ছেলেমেয়েদের একটু বই কেনার আগ্রহটা কম, হ্যাঁ, তাদের দাবি। তো এটার সাথে আপনি কতটা একমত? আর হচ্ছে যে তাদেরকে কিভাবে আপনি উৎসাহিত করবেন যে বই কেনা, বই পড়া, কেন বই পড়া জরুরি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের ভেতর প্রশ্ন এবং উত্তর দুটোই আছে, এবং উত্তরটা হচ্ছে শেষে। আপনি যেটা বলছেন কেন আমরা তাদের কিভাবে উৎসাহিত করব, কেন উৎসাহিত করতে পারছি না বা এই ধরনের কিছু, আসলে আমরা উৎসাহিত করতে পারছি না। কারণ আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন যে এই প্রজন্মের শিশুদের, একটু আগে আমি নিয়ে যে কথা হলো, তারা অত্যন্ত তাড়াতাড়ি ধরে ফেলতে পারে, কিন্তু তারা যদি বই না কেনে, সেটা হচ্ছে আমরা যারা লিখি, আমরা যারা প্রকাশনার সাথে আছি, সেটা আমাদের ব্যর্থতা। তারা কিন্তু কিনছে, তারা পড়ছে, কারণ তাদের হাতে যে সারা পৃথিবী আছে। এখন সেই জায়গা থেকে তাকে যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে একটু ভিন্নতার মধ্যে আসতে হবে। সেটা তাদের দোষ না, সেটা আমাদের ব্যর্থতা। যেমন ধরুন, আপনি আজকে একটি সুন্দর শাড়ি পরে এসেছেন, কিন্তু এই শাড়িটা অত্যন্ত বাঙালিয়ানার শাড়ি, এই শাড়িটা বের করে আনতে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সৃজনশীলতার মধ্যে আপনি গেছেন, এবং যিনি এই শাড়িটি তৈরি করেছেন তাকেও তৈরি করতে হয়েছে, এবং তৈরি করতে পেরেছেন বলেই আপনার চোখে পড়েছে। এই কারণে আমরাও আমাদের বইগুলো তাদেরকে সেই রকম উপস্থাপনা হয়তো করতে পারছি না বলেই তারা নিচ্ছে না, কিন্তু আমি দোষটা তাদের দিচ্ছি না। তারা বই পড়ার প্রতি অত্যন্ত আগ্রহী, এবং আগ্রহী বলেই তো তারা ডিজিটাল যুগে মোবাইল, কম্পিউটার, আপনি তাকে প্রশ্ন করেন, সে সারা বিশ্ব নিয়ে এসে উত্তর দিয়ে দেবে। ইভেন আমি আমার ঘর থেকে বলি, আমি যে কোনো বিষয় আমার ছেলের সাথে কথা বলি এবং উত্তরগুলো তার কাছ থেকে যত তাড়াতাড়ি পাই, হ্যাঁ, ছোটোবেলা থেকে, এখন সে বড়, আমি অবাক হয়ে যাই। কিন্তু তার ভেতর দেখলাম যে আমি মনে করছি সে ঘুমোচ্ছে, শুধু খাচ্ছে, সে ফাস্টফুড খাচ্ছে, নিয়ে আসছে অনলাইন থেকে, নট দ্যাট। সে কিন্তু পড়ছে, সে জানছে। কিন্তু আমি বিনয়ের সাথে বলি, আমরা যারা কম কাজ করি, কম লেখি, কিন্তু বেশি বলি, তারা কিন্তু সেটি না। তারা কিন্তু অর্জনে বিশ্বাসী, তারা কিন্তু বাস্তবতা বিশ্বাসী। আমি একটু আগেও বলেছি, যেমন আমাদের লেখকরা, আমরা
কেন পড়বেন? ওরা হাঙ্গর নদী গ্রেনেড পড়েছে পড়ে, ওরা আমার বন্ধু রাশেদ দেখে, ওরা জ্যোৎস্না ও জননীর গল্প বড় হয়ে এগুলো পড়ছে, ওরা 71-এর যিশু দেখছে। তো আপনি আগুনের পরশমণির মতো বড়দের ছবি, কিন্তু এটা সার্বজনীন ছবি। আমি সিনেমায় যদি যাই, হ্যাঁ, মুক্তিযুদ্ধের ওরা দেখছে, কিন্তু দেখেছে কারণ এগুলো তাদেরকে টেনেছে, এবং যারা লিখেছেন এবং এটি নির্মাণ করেছেন তারা নির্মাতা এবং লেখক তাদেরকে টানতে পেরেছেন। সুতরাং আমি আপনার প্রশ্ন এবং উত্তর দুটো একসাথে হয়তো দিতে পেরেছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা পেয়েছি একই কথা। আমি স্যারকেও বলবো, স্যারকে আরেকটু যুক্ত করে বলতে চাই যে এখন তো অনেকে, আমি নিজেই ব্যক্তিগতভাবে অনেক তরুণীকে চিনি যারা পিডিএফ পড়ে। হ্যাঁ, তো হয়তো একটু কারোর মধ্যে আপত্তি দেখি যে একটু বইয়ের গন্ধটা শুকো, বইটা হাতে নাও। হ্যাঁ, এই বিষয়টাকে স্যার আপনি কিভাবে দেখছেন? আমরা পরিবর্তনটাকে গ্রহণ করতে হবে। আমরা সব কিছুই বদলে গেছে, যেমনটা মুদস্সির ভাই বলছিলেন। কারণ আজকের জামানায় মাউস মানে আর ইঁদুর নয়, উইন্ডো নয় জানলা, নেট মানে আর মশারি নয়, উল্টে গেছে বাংলা। এখন তো তারা ই বুক পড়ছে, কিন্ডেল পড়ছে। তারা পড়ছে না, এটা ঠিক নয়। তাদের উপযোগী করে আমাদেরকে উপস্থাপন করতে হবে। কারণ এই যে ইলেকট্রনিক বুকের যে বইয়ের যে ছড়াছড়ি, এবং তারা নানাভাবে দৃশ্য মাধ্যমের যে প্রভাব, এখন তো এই ভিজুয়াল যে যুগ এসছে, সেখানে একেবারে বইয়ের কনক্রিট বইটা হাতে ধরবে, সেটা না নিলেই যে তারা পড়লো না এমনটা তাদেরকে বলা যাবে না। তাদের সামনে বিকল্প আছে। আমাদেরকে আস্তে আস্তে বিকল্পের জগতে প্রবেশ করতে হবে। আমাদের যে ধারাম পরম্পরা, যে বইটা আমাদের হাতে নিতে হবে, একটা কনক্রিট সলিড বই হতে হবে, সেই ব্যাপারটি আস্তে আস্তে সারা পৃথিবীতেই তো ব্যাপারটি ঘুরছে। যদিও আমরা জানি যে বই, মুজিব ভাইকে একটু বিনয়ের সাথে, যেমন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এখন আমি একটি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছি। এখন প্রত্যেকটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু লাইব্রেরিগুলোতে কিন্তু আপনার লাইব্রেরি চালু হয়ে গেছে। তো এটা আমরা কেন করেছি? আমি একটু তথ্য দিতে চাই যে আমি নিজেও কিন্তু অডিও বুকে কাজ করছি দীর্ঘ সময় ধরে। আমি নিজেও এখন অনেক না পড়ে আমি শুনছি। যে উপন্যাসগুলো, ইংরেজি উপন্যাসগুলো আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এগুলো আমি শুনতে পাই। তাইলে ব্যাপারটা বদলে গেছে। এই যে শ্রবণ মাধ্যম, দৃশ্য মাধ্যম, এখানে বিরাট একটা পরিবর্তন এসছে। এই পরিবর্তনকে আমাদেরকে স্বীকার করে নিতে হবে। পরিবর্তনের পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমাদের এই প্রজন্ম, আমরা মনে করি যে তারা জানার, তাদের কোনো আগ্রহের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। আমরা তাদেরকে ছুঁতে পারা, স্পর্শ করতে পারা, তাদের উপযোগী হতে পারার জন্য আমাদেরকেও প্রচেষ্টা চালাতে হবে। আমার মনে হয় আমাদের হতাশ হবার কিছু নেই। আমাদের প্রজন্ম এই সারা বিশ্ব বৈশ্বিক যে অগ্রগমন, সেই অগ্রগমনের পথরেখায় ধারায় তারা অগ্রসর হচ্ছে। আমার মনে হয় আমাদের হতাশ হবার কোনো কারণ নেই। বইমেলা হচ্ছে, বইমেলা হবে, এবং এর ভেতর দিয়ে লেখক, প্রকাশক, পাঠক সবই সৃষ্টি হবে। কাজেই ফেব্রুয়ারির বইমেলাটা যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে আরও ভালো হবে। শীতটা থাকলে, পরিবেশটা, আবহাওয়াটা থাকে, তখন হয়তো একটু অন্যরকম। এই অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা কিছু চমৎকার আড্ডায় দিলাম। আপনাদের জন্য মানে অনেক শুভকামনা রইল। ভবিষ্যতে আমাদের প্রজন্ম আরও ভালো ভালো বই পাবে আপনাদের কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ এবং পূর্বকোণ কর্তৃপক্ষকেও ধন্যবাদ এই আয়োজনটি করার জন্য, এবং এই আয়োজনটি করতে আপনারা করেছেন বলেই আমরা কিন্তু এখানে এসেছি এবং কথাগুলো বলতে পেরেছি। অনেক চমৎকার আয়োজনের জন্য আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে দৈনিক পূর্বকোণের বিশেষ আয়োজনের জন্য দৈনিক পূর্বকোণ কর্তৃপক্ষকে, আর উপস্থাপনার জন্য আপনাকে। ধন্যবাদ এবং উপস্থাপনার জন্য আপনাকে আবারও ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। দর্শক, আমরা শুনছিলাম যে আমাদের আসলে সময়ের সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সময়কে এবং পরিবর্তনকে গ্রহণ করতে হবে। বই সে কথাই বলে। বইমেলা, দৈনিক পূর্বকোণের বইমেলা প্রতিদিন, মিসেস শাহেদ ব্রাদার্স নিবেদিত। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।